আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যা সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত বছরের 13 জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাতে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যমুনার সামনে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি চলে যাচ্ছি সেখানে। রহিম, নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে বলে মনে করেন আমাদের জানাবেন। জি সাদিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, এবং আর অল্প কিছুক্ষণ পরে তিনি এখানে উপস্থিত হবেন এবং যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ কথা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছেন তার পুরো পরিবার, জাইমা রহমান তার কন্যা এবং স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু তার সাথে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে। এবং যেমনটি মনে করা হচ্ছে যে দেশে ফেরার পরে দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরেছেন, এবং দেশে ফেরার পরে দলের প্রধান হিসাবে তিনি কিন্তু এইটি প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এবং যেমনটি মনে করা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে যাতে করে জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে দেশবাসীকে, এমনটি আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে কি বিষয়ে মিটিং হতে, সৌজন্য সাক্ষাতে কি বিষয় উঠে আসে সেটি আর হয়তোবা অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা জানতে পারবো। তো সেই পর্যন্ত সাথে থাকতে হবে, পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিব। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA নিবন্ধনকারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় চাকরিতে দ্রুত নিয়োগ, দীর্ঘসূত্রিতা নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান আন্দোলনরত শিক্ষকরা। নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। এদিকে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নির্বাচনী প্রচার প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন বিএনপি প্রধান। 22 জানুয়ারি সিলেটে পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করবেন তিনি। এরপর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল 10টায় জনসভায় বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। 22 তারিখ সকাল 10 ঘটিকার সময় আলিয়া মাদ্রাসা ময়দানে সমাবেশ হবে, এবং সেই সমাবেশে একটি ইতিহাস সৃষ্টি হবে। সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, সেটি আমরা বিশ্বাস করি। এই কারণে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পোস্টাল ব্যালট বিতর্ক নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তার জবাব ইসিকেই দিতে হবে বলেও জানান আমির খসরু। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে চরম অস্বস্তিতে বিএনপি। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ প্রবাসে পোস্টাল ব্যালটের উন্মুক্ত ব্যবহারে উদ্বেগ জানান। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ আর কোনো বিতর্কিত নির্বাচন দেখতে চায় না। বিএনপির ধানের শীষ কেন ভাসের মধ্যে পড়ছে, কেন ওই জায়গায় আসছে, এটার উত্তর তো ওনারা দিতে পারবে। আমি আশা করছি শুধু উত্তর নাই, এটার ওনারা একটা প্রতিকারও করবে, যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে স্থায়ী কাঠামো গড়ে তোলার তাগিদ দেন। তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো, একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার স্মরণে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের ব্যত্যয় হলে কঠিন সংকটে পড়বে দেশ। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার বাদ-জুমা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোক সভার আয়োজন করেছে নাগরিক সমাজ। কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বক্তব্য পেশ করবেন রুদ্র রফিক, RTV, ঢাকা। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কার্ডের বাহানা দিয়ে ভোটারদের প্রতারিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর এসব মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি। এছাড়া বেশ কিছু এলাকায় বিশেষ কিছু দলের প্রার্থীরা অবাধে প্রচারণা করছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। বেশ কিছু এলাকায় প্রার্থীরা বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাজমুল, নির্বাচন কমিশনের বিএনপি এবং জামায়াতের প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে কি বলেছেন এবং আজ আপিল শুনানিতে কতজন প্রার্থী তা ফিরে পেল জানাবেন। সাথী, আজকে 104টি আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে এবং 164টি আপিল শুনানির মধ্যে 60 জনের আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া পেন্ডিং রাখা হয়েছে 10 জনের আপিল এবং নামঞ্জুর করা হয়েছে 34 জনের আপিল। তো আপিল শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং আজকে এই আপিল শুনানির মাঝপথেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে একটি বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন এবং প্রধান নির্বাচনের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া আমরা সন্ধ্যায় কিছুটা আগে দেখেছি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তার সঙ্গেও একটি প্রতিনিধি দল আসেন এবং তারা পরস্পর প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনার রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তাদের কথার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের বিষয়টি চলে আসে। বিএনপির পক্ষ থেকে তারা জানিয়েছিল যে একটি দলের পক্ষ থেকে বিদেশে পাঠানো যে পোস্টাল ব্যালট রয়েছে সেটি সরবরাহ করা হয়েছে এবং এর জন্য যারা দায়িত্বরত ছিল তাদেরকে দোষারোপ করেন। তবে এসব অভিযোগ কিন্তু মিথ্যা বা অস্বীকার করেছে জামায়াত ইসলামী। এছাড়াও আজকে আমরা দেখেছি যে আপিল শুনানিতে মোট আজকে 480 পর্যন্ত আপিল শুনানি হয়েছে। তো 645টি আপিল শুনানি নিষ্পত্তি হবে এবং 16ই যেই আগামী 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলতে থাকবে।
ধন্যবাদ নাজমুল। পাবনা 1 ও 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। গত 4 সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে বলে আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জোটের শীর্ষ নেতারা। গুঞ্জন রয়েছে ইসলামী আন্দোলনের জন্য 50টি আসন রেখে বাকি 250 আসনে সমঝোতা করেছে জামায়াত ইসলামী সহ 10 দল। সকাল থেকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে ইসলামী আন্দোলন ছাড়া অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। বৈঠকে ইসলামী আন্দোলন উপস্থিত ছিল না, জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। গত 4 সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে শুনানিতে এই আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশ অনুযায়ী সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে সাঁথিয়া উপজেলার পুরো অংশ দিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই 2 আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টে রিট আবেদন করেন। তার দুইটি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যেহেতু নির্বাচনী স্বার্থে এটা আরো বড় ধরনের অর্ডার আসবে, এবং আমার মনে হয় অ্যাপিলেট ডিভিশন দীর্ঘ একটা অনেক লম্বা একটা অবজারভেশন দিয়ে দেবেন, সুতরাং আমাদের বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতা করা সহ 3টি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য আড়ালের মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয়। তার নির্দেশনা বাস্তবায়ন করেন সেই সময়ের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুনায়েদ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন, এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ বা ব্লকড। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায় মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলাও করা যাবে না। গণভোট ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা সংস্কার। গণভোট নিয়ে সরকার সংস্কারের পক্ষে দাঁড়িয়েছে, কোনো দলের পক্ষে নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনের আবহ ও টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে সরকারের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন আইন উপদেষ্টা। বলেন, বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কা হলেই খেলতে যাওয়া হবে। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে, জুলাই কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যথাসময়ে নির্বাচন হচ্ছে। উপদেষ্টা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে, তবে নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। যারা পরিবর্তন এবং সংস্কার চায় তারা হ্যাঁ ভোটের পক্ষেই রায় দিতে হবে বলে মনে করেন রিজওয়ানা হাসান। সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না, সরকার শুধু গণভোট নিয়ে কথা বলছে। কারণ সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেয়া হয়েছে। আগামী সোমবার আবারও সায়েন্স ল্যাব মোড় ব্লকেট করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। নতুন এই কর্মসূচির ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়েন শিক্ষার্থীরা। এর আগে দুপুর 1টার দিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করে রাখেন তারা। এতে সেসব এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট্রাল ইউনিভার্সিটির এই 1 লক্ষ শিক্ষার্থীর সাথে প্রতারণামূলক আচরণ করেছে। আন্দোলন চলবে, টানা চলবে যতদিন পর্যন্ত না হয়। বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান পুরোপুরি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। বাংলাদেশ সহ বিশ্বের 75টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান স্থগিত করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 21 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ফলে এসব দেশের নাগরিকরা নতুন করে কোনো ধরনের মার্কিন ভিসা পাবেন না। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট 75টি দেশের কনসুলার অফিসে জরুরি নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। এই পুনঃনিরীক্ষণ চলাকালীন নির্দিষ্ট ওই দেশগুলোর সব ধরনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, বিদেশি নাগরিকরা যাতে যুক্তরাষ্ট্রের সরকারি ভাতা বা সুযোগ সুবিধার ওপর নির্ভরশীল হতে না পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিন এই ভিসা স্থগিতাদেশ কার্যকর থাকবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। এর আগে চলতি মাসের 4 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা নিচ্ছেন সেই তালিকা প্রকাশ করেন। সেখানে বাংলাদেশ ছিল 19তম অবস্থানে। তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের 54.8% সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। এই সিদ্ধান্ত অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে, যা অনেক দেশের নাগরিকদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। অনুষ্ঠিত হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
পিএলসি লিমিটেডের ম্যানেজার কনফারেন্স ও কর্মপরিকল্পনা সভা 2025। রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর কারওয়ান বাজারের NLI টাওয়ারের অডিটোরিয়ামে সারা দেশ থেকে আগত নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হলো। সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজীম উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান সারা দেশের নির্বাহী কর্মকর্তাদের আগামীর কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। 23 সালের নির্বাচন, 24 সালের পট পরিবর্তন, ভয়াবহ বন্যা, দেশের সার্বিক পরিস্থিতি আপনাদের জানা রয়েছে। সব কিছুর মধ্যেও আমরা আমাদের প্রান্তীয় এই ন্যাশনাল লাইফকে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে আনতে সক্ষম হয়েছে। আপনারা পিছনের সামনে মাহিরের এই কথাগুলা প্রাতিষ্ঠানিক সৌন্দর্য, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সৌন্দর্য, এগুলা সৌন্দর্য নষ্ট না করার জন্য প্রমোশন থেকে শুরু করে অডিওর ক্ষেত্রে শুরু করি, এগুলা কিন্তু ডিসিপ্লিনে আপনাদেরকে নিয়ে আসতে হবে। এই ডিসিপ্লিন আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র সব জায়গাতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। অস্থিরতার মধ্যেও জিডিপি প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে স্থির মূল্যে 0.2 পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.50%। যদিও 2024-25 অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র 2.58%। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকের এই প্রবৃদ্ধি হয়েছে প্রায় দ্বিগুণ। এছাড়াও চলতি মূল্যে জিডিপির আকারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিকে চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে 13,853,000 কোটি টাকা, অথচ আগের অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল 12,401,000 কোটি টাকা। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।